প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। টিচিং কেয়ারের পক্ষ থেকে আমি সুমন স্যার। অ্যাকাউন্টিং এবং ফিনান্সের ধারাবাহিক ক্লাসে আজ আমরা নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের হিসাব সমীকরণ দ্বিতীয় অধ্যায়ের অনুসরণীর অঙ্ক নিয়ে হাজির হয়েছে। যে সকল শিক্ষার্থীবৃন্দু আমাদের পার্ট 7 ক্লাসটা দেখেনি, সে সকল শিক্ষার্থী উদ্দেশ্য করে বলতেছি, তারা অবশ্যই পার্ট 7 ক্লাসটা দেখে আমাদের আজ এই ক্লাস অষ্টমটা দেখবে। তাহলে তারা অতি সহজেই বুঝতে পারবে হিসাব সমীকরণ কিভাবে করতে হয়। কারণ আমরা 7 ক্লাসে এই হিসাব সমীকরণের উপর একটি নিয়মাবলী তৈরি করে দেখিয়েছি, যা পূর্ণতা আজকে আমরা দেখব নিয়ম অনুসারে কিভাবে হিসাব সমীকরণ করতে হয়। তাহলে দেখা যাক, আজকে আমরা প্রথম অঙ্কটা সৃজনশীল দিয়েছি। দেখো, রিফাত এন্টারপ্রাইজে একটি ব্যবসা প্রতিষ্ঠান 2017 সালে ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে। ডিসেম্বর 1 তারিখে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ডিসেম্বর 3 ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। 5 তারিখে ধারে পণ্য ক্রয় করা হলো 25,000 টাকা। 10 তারিখে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করে 40,000 টাকা। 15 তারিখে 45,000 টাকার আসবাবপত্র ফরমাস প্রদান করে এবং 20 তারিখে পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। উপরিক্ত ঘটনা এগুলো সবগুলোই লেনদেন। লেনদেনগুলো থেকে আমাদের করণীয় কি কি করতে বলেছে। ক নম্বরে বলেছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে ঘটনা সমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। গ নম্বরে বলছে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তাহলে আমাদের ক খ গ তিনটে স্টেপে কিভাবে করতে হয় আমরা দেখি। ক নম্বর, ব্যবসায় লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের 1 থেকে 20 পর্যন্ত যে লেনদেনগুলো হয়েছে সেই লেনদেনের মধ্যে কোন কোন লেনদেনটি ঘটনা নয় তার পরিমাণ দেখি। আমরা এখানে লিখব ক, ব্যবসায় লেনদেন নয় লেনদেন নয় এমন ঘটনা সমূহ। প্রথমে আমরা একটা বিবরণের ঘর কাটবো, একটা টাকার ঘর, একটা টাকার ঘর, এরপর আমরা একটা তারিখের ঘর দিয়ে সুন্দর করে ঘরটা। তবে অবশ্যই শিক্ষার্থীরা আমরা পেন্সিল, রাবার এবং স্কেল তিনটা জিনিস সবসময় সঙ্গে রাখবো এবং একটি ক্যালকুলেটর। পেন্সিল রাবার দিয়ে আমাদের ঘরগুলো কেটে নিতে হবে, যতটুকু অতিরিক্ত ততটুকু আমাদের মুছে দিতে হবে। দেখি, তারিখ, বিবরণ, টাকা, টাকা। 2017 সাল ডিসেম্বর যে তারিখটা হবে দেখি, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, এটা একটি লেনদেন। ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি ব্যবসা হিসাব খোলা আছে, এটা একটা লেনদেন। ধারে পণ্য করার 25,000 টাকা, এটা একটা লেনদেন। মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে, এটা একটা দেখা যাচ্ছে লেনদেন নয়, কারণ মালিক তার নিজস্ব ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন করে নিয়ে আসছে। এটা প্রতিষ্ঠানের সাথে মালিকের সম্পৃক্ততা ঘটে নাই। যদি প্রতিষ্ঠানের সাথে এই টাকা উত্তোলনটা কি হতো, সম্পৃক্ততা ঘটতো, তাহলে এটা ব্যবসায়িক একটি লেনদেন হতো। যেহেতু মালিকের নিজস্ব এটা একটা লেনদেন, সেটা মালিকের নিজস্বভাবে এটা দেখতে হবে, তো আমাদের ব্যবসায়িক হিসাবে এটা আসবে না বা অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা একটা লিখতে পারি যে ডিসেম্বর
10 তারিখ মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, 40,000 টাকা। এবার আরেকটা লেনদেন দেখি, 45,000 টাকার আসবাবপত্র ফরমার্স প্রদান করা হয়েছে। যেহেতু 45,000 টাকার আসবাবপত্রের ফরমার্স প্রদান করা হয়েছে, ফরমার্স সেখানে বাংলায় বোঝাতে যে একটি কোম্পানিকে বা একটি প্রতিষ্ঠানকে আমাদের প্রতিষ্ঠানটি বা এই ম্যাথের প্রতিষ্ঠানটি বা রিফাত এন্টারপ্রাইজ কি করেছে, তাদের অর্ডার করেছে। ইংলিশে বলা হয় অর্ডার, বাংলায় বলে ফরমাইশ। ফরমাইশ বলতে হচ্ছে আদেশ দেওয়া বা অনুরোধ করা যে আমার এই কোয়ালিটি দিয়ে আমাকে কিছু পণ্য প্রেরণ করা বা আমার প্রতিষ্ঠানে পণ্য ক্রয় করার উদ্দেশ্যে, এরকম যদি হয়ে থাকে। কিন্তু এখানে আমরা দেখতেছি যে তাদের আদেশ করেছি বা তাদের সঙ্গে লেনদেন সম্পৃক্ততা আমাদের কি তৈরি হয় নাই, বিধায় এই ফরমাইশটা আমাদের একটা কি লেনদেন নয়। আমরা লিখতে পারি তাহলে এটা, তাহলে ডিসেম্বর 15 তারিখ আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান, কত টাকা? 45,000 টাকা। তাহলে বন্ধুরা দুটো যোগ করে আমরা 85,000 টাকা পেলাম। এই 85,000 টাকাকে আমরা দুটি দাগ দিয়ে ক্লোজ করে দেবো, তাহলে এটা আমাদের হিসাবটা ক্লোজ হয়ে গেল। এবার নেক্সট আমরা দেখব 6 নাম্বার, ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা। তাহলে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা যদি আমাদের করতে হয়, তাহলে আমরা দেখব সমীকরণ পদ্ধতিতে আমরা দেখি কারণ ব্যাখ্যাটা। তাহলে আমরা দেখি 6 নাম্বারে বলেছে ঘটনা সমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা। তাহলে আমরা এখানে লিখি 6 নাম্বার, আমরা প্রশ্নের এখানে 6 নাম্বারটা এখানে লিখে নেব, এরপর আমরা উত্তরটা লিখব। আমরা শুধু উত্তরটা দেখে দিই, আমাদের জায়গা স্বল্পতা। প্রথমে একটা ঘর দেব, এরপরে তারিখ, এরপরে লেনদেন কি নয়, আর একটা হচ্ছে কারণ ব্যাখ্যা। সমীকরণ পদ্ধতি যে কারণ ব্যাখ্যা, এটা তারিখ, এটা লেনদেন, লেনদেন কি না। তাহলে দেখি বন্ধুরা, এবার আমরা এখানে 2017 সালের ডিসেম্বর প্রথমে আমাদের 1 তারিখ দিলাম, 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটা অবশ্যই একটি লেনদেন, কারণ প্রতিষ্ঠানে নগদ টাকার পরিবর্তন ঘটেছে এবং মালিক প্রতিষ্ঠানের সুবিধা দিয়েছে, মালিকানা প্রতিষ্ঠানটি মালিকানা সত্ত্বেরও পরিবর্তন ঘটেছে। তাহলে আমরা দেখি যে লেনদেন এবার আমরা লিখতে পারি ব্যবসায় নগদ টাকা নিয়ে ব্যবসায় নগদ টাকা নিয়ে শুরু করায়
নগদ সম্পদ এ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি পেয়েছে। এবার আমরা 3 নাম্বার দেখব। ডিসেম্বর 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হয়েছে। অবশ্যই ব্যাংকে নগদ টাকা নিয়ে হিসাব খুললে আমাদের একটি সম্পদ বৃদ্ধি পাবে এবং অন্যটি সম্পদ হ্রাস পাবে। কারণ যখন হিসাব খোলা হয় তখন নগদ টাকা ব্যাংকে জমাকৃত করে আমাদের হিসাব খুলতে হয়। সেক্ষেত্রে সম্পদ ব্যাংক একটি সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি পায় এবং নগদান একটি সম্পদ হিসাব, নগদ টাকা কমে যায় বা হ্রাস পায়। তাহলে এটা একটা লেনদেন। ব্যাংকে টাকা জমার টাকা জমা দেওয়ায় নগদান এ হ্রাস, সম্পদ হ্রাস এবং ব্যাংক এ সম্পদ বৃদ্ধি। এবার আমরা দেখব 5 ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করা হলে অবশ্যই লেনদেন হয়। কারণ ক্রয় একটা ব্যয় হিসাব, ব্যয় হয়ে থাকে এবং ধার বলতে বোঝায় ক্রয়ের সাথে সম্পৃক্ত পাওনাদার। পাওনাদার একটা কি হিসাব? দায় হিসাব। অবশ্যই দুটি পক্ষের এখানে জড়িত থাকে, তাহলে এটা অবশ্যই একটা কি হয়? লেনদেন হয়। সেটা আমরা দেখি। এটা একটা লেনদেন। হারে পণ্য ক্রয়, হারে পণ্য ক্রয় করলে মালিকানা সত্ত্ব ও ই হ্রাস এবং পাওনাদার একটি দায় হিসাব, দায় এল বৃদ্ধি হয়। এবার 10 নম্বর আমরা বলেছিলাম, 10 নম্বর ক নম্বরে দেখিয়েছি, 15 নম্বর এটা লেনদেন হয় সেটা আমরা দেখিয়েছি। এবার 20 নম্বর, 20 নম্বর বলা আছে পাওনাদারকে পরিশোধ করা হলো। পাওনাদারকে পরিশোধ করলে অবশ্যই এটি একটি লেনদেন হয়েছে, দুটি পক্ষ নির্বাচন হয়েছে, এটাও আমরা বলতে পারি একটা লেনদেন। লেনদেন পাওনাদারকে পরিশোধ করার ফলে পাওনাদারকে পরিশোধ করার ফলে নগদান এ সম্পদ হ্রাস এবং এল পাওনাদার এল
হ্রাস। তাহলে বন্ধু আমরা শিখতে পারলাম যে খ নম্বরে ঘটনা সমূহ চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। কারণটা হচ্ছে তোমার নিজস্ব মতামত হিসাব সমীকরণের মাধ্যমে করতে হয়। সেটা হিসাব সমীকরণটা আমরা জানি মূলত এ সমান সমান এল প্লাস ও ই। সেই এ প্লাস এবং মানে এ সমান সমান এল প্লাস ও ই এর মাধ্যমে এই কারণটা কি করতে হয়, উপস্থাপন করতে হয়। এবার আমরা দেখব গ নাম্বার, হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। হিসাব সমীকরণের উপর প্রভাব আমরা দেখি। হিসাব সমীকরণের প্রভাব মূলত সাধারণত করতে গেলে অনেক স্টুডেন্ট আছে কয়টা ঘর হবে এটা নিয়ে চিন্তিত থাকে, কিভাবে করতে হবে এটা নিয়ে চিন্তিত থাকতে হবে। কিন্তু আমরা এটা আজকে দেখাবো যে খুব সহজে কিভাবে ঘরগুলো তৈরি করা যায় বা লেনদেন থেকে কিভাবে আমরা ঘরগুলো তৈরি করতে পারি। আমরা ক্লাস 7-এ করিয়েছিলাম যে মূল উপাদান তিনটি, একটি হচ্ছে সম্পদ, আরেকটি হচ্ছে দায়, আরেকটি হচ্ছে মালিকানা সত্ত্ব। আমাদের এ সমান সমান এল প্লাস ও ই এটা কি করতে হয়, প্রমাণ করতে হয়। সেই এল প্লাস ও ই আমরা এখানে প্রমাণ করে দেখাবো এবং ঘরগুলো আমরা কি করে নির্ণয় করা দেখাবো। তাহলে দেখা যাক বন্ধুরা, আমরা দেখি গ নাম্বার। গ নাম্বার হচ্ছে হিসাব সমীকরণের উপর কিভাবে দেখাতে হয়। সর্বপ্রথমে লেনদেন থেকে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে, আমরা লক্ষ্য করি সম্পদ দায় কিভাবে নির্ণয় করতে হয়। এখানে আমরা লিখব সম্পদ, এখানে আমরা লিখব দায়, আর এখানে আমরা লিখব মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। তাহলে দেখি লেনদেন থেকে আমাদের চিহ্নিত করতে হবে সম্পদ কোনটা। 5,000 টাকা নিয়ে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তা 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে আমরা যদি জাবেদাটা যদি করতে যাই তাহলে অবশ্যই আমরা দেখতে পারি যে এখানে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে মালিকানা সত্ত্বের মধ্যে আমরা জানি মূলধন আর নগদ একটা কি সম্পদ। তবে মনে রাখতে হবে যে ঘরটা একবার হবে সেই ঘরটা দ্বিতীয় পুনরায় হবে না। এবার ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে ব্যাংকে জমা দিলে আমরা লেনদেনটি যদি জাবেদা করে থাকি, তাহলে জাবেদা যদি করি তাহলে কি হবে, নগদান হিসাব ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব কি হবে, ক্রেডিট। তাহলে নগদের ঘর আমাদের হয়ে গেছে। তাহলে পুনরায় ব্যাংক একটা কি সম্পদ হিসাব, তাহলে আমরা ব্যাংকের একটা ঘর করব। এবং নগদ ক্রেডিট, নগদের ঘর আমাদের হয়ে গেছে। এবার ধারে পণ্য ক্রয় করা হলে, ধারে পণ্য ক্রয় করা হলে যখন দুটি পক্ষের মধ্যে একটি পক্ষ করায় ব্যয় হিসাব, আমরা বলেছিলাম 7 ক্লাসে যে ব্যয় হলে মূলধন থেকে বিয়োগ হয় আর আয় হলে মূলধনের সঙ্গে যোগ হয়। তাহলে করে একটা ব্যয় হিসাব, তো আমাদের ব্যয়টা এখানে দেখানোর দরকার নেই। আমাদের আরেকটা ঘর হবে পাওনাদার, আরেকটা পক্ষ পাওনাদার, পাওনাদার একটা কি হিসাব, দায় হিসাব। তাহলে আমরা এটাকে দায়ের একটা কি হবে, ঘর হবে। পাওনাদার। 10 নম্বর আমরা দেখি মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেছে, এটা লেনদেন হয়নি। 45,000 টাকার আদাপত্র করায় ফরমাস প্রদান, এটাও লেনদেন নয়। পাওনাদারকে পরিশোধ করা হয়েছে, যদি পাওনাদারকে পরিশোধ করা সেটা একটা লেনদেন। তবে এটাকে আমরা দুটি পক্ষ যদি নির্ণয় করি তাহলে অবশ্যই পাওনাদার একটা দায় হিসাব, দায়কে পরিশোধ করলে আমরা জানি দায় পরিশোধ করলে কি হয়, ডেবিট হয়। এবং নগদ টাকা দ্বারা পরিশোধ করা হচ্ছে, নগদ একটা সম্পদ, সম্পদ হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে নগদের ঘর আমার করা এবং দায়ের ঘর আমার করা, তো আমাদের আর ঘরের দরকার নেই। তাহলে আমরা দেখলাম বন্ধুরা, ঘরগুলো নির্ণয় করতে গেলে আমরা সুন্দর করে এভাবে উপস্থাপন করতে পারি সম্পদ, দায়, মালিকানা, কয়টা ঘর। এবার আমরা দেখি আমাদের মূলধনের একটা ঘর হয়েছে, পাওনাদার একটা ঘর হয়েছে এবং নগদের একটা ঘর হয়েছে এবং ব্যাংকের একটা ঘর হয়েছে। তাহলে উভয় পক্ষে দুইটা করে আমাদের ঘর হবে। তাহলে আমরা দেখি ঘরগুলো কিভাবে হবে। সমীকরণের ঘর, আয় ব্যয় উত্তোলনে কোনো ঘর হবে না, ঘর না থাকে একটা মন্তব্যের একটা ঘর হবে, এটা আমরা লিখতে পারি মন্তব্য। আর প্রথমে আমরা তারিখটা কেটে নেব, তারিখ। এরপরে আমরা যেটা দেখবো, আমরা সেম যেহেতু আমাদের উভয় পক্ষে একই ঘর, এবার আমরা উভয় সমান সমান মাঝখানে আমরা একটা কি দেবো, দাগ দেবো। আমরা এখানেও মাঝে একটা দাগ দেবো, মাঝে একটা দাগ দিয়ে এখানে মালিকানা সত্ত্ব যেহেতু যোগ এল প্লাস, তাহলে এখানে আমরা একটা মাঝখানে দাগ দেবো, এখানে একটা মাঝখানে দাগ দেবো। এটা লিখবো মালিকানা সত্ত্ব, মালিকানা
মালিকানা সত্ত্ব মানে এটা মূলধন, আর এটা আমরা লিখবো দায় হিসাব পাওনাদার। এখানে আমরা এবার আসবো, আমরা মাঝখানে সুন্দর করে একটা দাগ দেবো, দাগ দিয়ে আমরা মাঝ বরাবর একটা দাগ দেবো। এখানে লিখবো সম্পদ, আর এখানে লিখবো নগদান, এই নগদানটা আনবো, আর একটা পাওয়ালাম ব্যাংক, আমরা ব্যাংকটা আনবো। তাহলে দেখো আমরা অতি সহজেই ঘরটা নির্ণয় করা শিখলাম। এবার আমরা ঘরটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা আমরা দেখব। আমরা প্রথমে তারিখ দেব 2017 সাল ডিসেম্বর 1। দেখো 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। 5 লক্ষ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করা হয় তাহলে অবশ্যই এখানে নগদান হিসাব ডেবিট, নগদ টাকা বৃদ্ধি পায়। আমরা বলেছিলাম গত ক্লাসে সম্পদ বৃদ্ধি পেলে সম্পদের সঙ্গে যোগ এবং দায় বৃদ্ধি পেলে দায়ের সঙ্গে যোগ। তাহলে সম্পদ নগদ বৃদ্ধি পেয়েছে, আমরা সম্পদটাকে কি করলাম, যোগ করলাম। আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, আমরা লিখেছিলাম মালিকানা সত্ত্ব বৃদ্ধি হলে মালিকানা সত্ত্বে যোগ। এবার আমরা ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যাংকে 55,000 টাকা নিয়ে হিসাব করলে ব্যাংকে টাকাটা জমা পড়ে, তো ব্যাংক একটা সম্পদ হিসাব, ব্যাংক বৃদ্ধি পায়। আর নগদ টাকা জমা দেওয়ার ফলে প্রতিষ্ঠানে নগদ টাকার কি পায়, হ্রাস পায়। তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সম্পত্তি, আমরা শিখেছিলাম সম্পত্তি হ্রাস পেলে কি হবে, হ্রাস হবে, বা যেটাকে বলে কমে গেলে, সম্পত্তি কমে গেলে আমরা কি করব, কমাবো। 3 তারিখ 50,000 টাকা, এটা নগদ হ্রাস পেয়েছে বা ব্যাংক বৃদ্ধি পেয়েছে। তাই নগদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে আমরা সম্পদ থেকে কমিয়ে দেব, আর সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই সম্পদ থেকে বাড়িয়ে দেব। এরপরে আমরা যদি যাই 5 তারিখ, ধারে পণ্য ক্রয় করা হলো। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, করা একটি ব্যয় হিসাব। আমরা বলেছিলাম ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। এবং আমরা হিসাব সমীকরণের নিয়ম নীতিতে শিখিয়েছিলাম ব্যয় হলে মূলধন থেকে কি হয়, বিয়োগ, আয় হলে মূলধন সঙ্গে কি হয়, যোগ। তাহলে করা একটা আমরা জানি ব্যয় হিসাব, তাহলে ব্যয়টা আমরা মূলধন থেকে কি করব, বিয়োগ করে দেব। আর পাওনাদার একটা দায় হিসাব, আমরা বলেছিলাম দায় বৃদ্ধি পেলে দায়ের সঙ্গে যোগ, তাহলে পাওনাদার অবশ্যই বৃদ্ধি পেয়েছে, আমরা এবার পাওনাদারকে কি করব, বৃদ্ধি করে দেব। তাহলে দেখা যাক 5 তারিখ কত টাকা, 25,000 টাকা, দায় বৃদ্ধি পেয়েছে, দায়টাকে বাড়িয়ে দিলাম। এবং পরে একটা ব্যয় হিসাব, ব্যয় হলে মূলধন থেকে বিয়োগ আমরা করে দিলাম। এখানে আমরা লিখে দিতে পারি ধারে পণ্য ক্রয় পরিশোধ, মন্তব্য দিতে হবে, আমরা মন্তব্য দিয়ে দিলাম। এবার আমরা যাব 20 তারিখ। 20 তারিখে বলা আছে পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। কারণ এটা লেনদেন নয়, এজন্য এই দুটো আসবে না। তাহলে 20,000 টাকা, 20 তারিখে বলা আছে পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। তাহলে পাওনাদারকে পরিশোধ করলে দায় পরিশোধ, দায় কমে গেছে। আমরা বলেছিলাম দায় হ্রাস পেলে কি হয়, আমরাও হ্রাস করে দিব। অর্থাৎ দায় বাড়লে দায়ের সঙ্গে যোগ, দায় কমলে দায় থেকে বিয়োগ, এটা শিখেছিলাম। তাহলে দায় কমে গেছে, আমরা দায় থেকে কমিয়ে দেব। তবে দেখি 20 তারিখে বলা আছে দায় থেকে আগে কমিয়ে দেই 15,000 টাকা। এবং দায় পরিশোধ মানে নগদ টাকার পরিবর্তন বা নগদ কমে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, আমরা সম্পদ থেকে কি করব, হ্রাস পেয়ে দেব। দেখো বন্ধুরা, এভাবে আমরা হিসাব সমীকরণ করব। এখন এটার যোগফলটা কিভাবে নির্ণয় করতে হয় শিখি। সর্বপ্রথমে আমাদের নিচে দুইটা দাগ দেব। দেখো নিচে আমরা দুইটা দাগ দেব সুন্দর করে, এখানে 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 আমরা আর একটা দাগ দেব। এখানে পুরোটাই আমাদের দাগ হবে, এখানে আলাদা দাগ, এখানে সমান সমান হবে, এখানে আর যোগ দেওয়া লাগবে না। এখানে আমরা দেখি এটাকে বিয়োগ করে হয় 10,000, এটাকে বিয়োগ করে হয় 4,75,000, এটাকে 50,000 টাকা হয়,
এটাকে যোগ বিয়োগ করলে 50 আর 15, তাহলে 65,000 বিয়োগ করে দিলে আমাদের থাকে কত? 4,35,000। 4,35,000। দেখো তাহলে এখানে আমরা লিখবো মোট সম্পদ। মোট সম্পদ আমরা লিখতে পারি কত? সমান সমান 4,85,000, 4 লক্ষ মোট দায় ও মালিকানা, 4,85,000। দেখো বন্ধুরা, আমাদের হিসাব সমীকরণের কারণটা হচ্ছে যে পরিমাণ অর্থ, যে পরিমাণ সম্পদ হবে সেই পরিমাণ দায় এবং মালিকানা সত্ত্বে হতে হবে। যদি হয় তাহলে আমাদের হিসাব সমীকরণটা কি হবে? সঠিক হবে। তাহলে আমরা দেখেছি সম্পদ 4,85,000 টাকা, দায় ও মালিকানাও 4,85,000 টাকা। সো এটা অঙ্ক সঠিক। তবে হিসাব সমীকরণ অনেক ক্ষেত্রে ভুল করেও মিলে যায়। তবে আমাদের এই ক্লাসটি ফলো করে বা এর আগের যে 17 ক্লাসটি ফলো করলে যে নিয়ম নীতিগুলো আছে, নিয়ম নীতিগুলো দেখলে কোনো স্টুডেন্টের অঙ্ক ভুল হবে না, এটা 100% আমরা আশাবাদী।